বসে বসে রং মাখে আবার সে ছবি খান নষ্ট করে কোন জনা সে ছবি খান নষ্ট করে কোন জনা তোমার ঘরে বসত করে হয়তো তেমন জানো না তোমার ঘরে বসত করে হয়তো না তোমার ঘরে বাস করে কারা হিরো কোন জানো না তোমার ঘরে বাস করে কারা হিরো কোন জানো না তোমার ঘরে বসত করে হয়তো তেমন জানো না তোমার ঘরে বসত করে হয়তো না তোমার ঘরে বসত করে হয়তো তেমন জানো না তোমার ঘরে বসত করে হয়তো না তুই জানিস যে তোর ঘরে ঠিক কতজন বাস করে? জানিস না? সত্যি জানিস না? আচ্ছা ঠিক আছে, তুই 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 আরে তোর সাথে চুপ করে কেন আছিস? কেউ তো আমাকে বল যে একজন মানুষের ভেতর ঠিক কতজন মানুষ বাস করতে পারে? সবাই চুপ তো, কেউ কিচ্ছু জানিস না। জানবি বা কি করবি? সত্যি বলতে আমি নিজেই তো জানি না। তবে জানিস, বহুবার দেখেছি এই আমাদের চারপাশে যে সমস্ত মানুষজন থাকে তাদের প্রত্যেকের মধ্যে ওই এক থেকে দুটো মানুষ লুকিয়ে খাপটি মেরে বসে থাকে। এদের প্রত্যেকের চরিত্র কিন্তু আলাদা আলাদা। কেউ সাদা, কেউ ফ্যাকাশে, কেউ হলদে, কেউ তামাটে। এদের অত সহজে চেনা যায় না, খুব আচ্ছা অস্পষ্ট। আসলে কি জানিস তো, এই আলো আধারের মধ্যে মিশে থাকা মানুষগুলোকে না সেইভাবে চেনা যায়। এই যেমন দেখ আমি দেখেছেন, আমি আসার পর থেকে তো ওদের সঙ্গে গল্প করে যাচ্ছি, নিজের পরিচয়টাই তো দেই। আমি নটবর বহুরূপী। না না, বহুরূপী আমার পদবী নয়, ওটা আমার উপাধি। আসলে প্রতিদিন নানা রকম সেজে গুজে লোকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি আর কি। সেখানে তারা কতটা আনন্দ পায় তা আমি জানি না, কিন্তু খুশি আর বা অখুশিতে ওই কিছু পয়সা আমার হাতের মধ্যে গুঁজে দিয়েছে। তো সেখান থেকেই বলতে পারেন যে বহুরূপীটা আমার উপাধি হয়ে গেছে। আমার বাপ পীতাম্বরের পদবী ছিল অধিকারী। সত্যি সত্যি যাত্রা দলের অধিকারী ছিল আমার বাবা। সুনয়নী অপেরা, ওই গোবিন্দপুরের সুনয়নী অপেরা যে কি নাম ডাকছিল তা আজকালকার জামানার এই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়া ছেলেমেয়েরা তো ধারণাই করতে পারবে না। তখন সময়টাই ছিল একটু আলাদা। তখনও তো এই মফস্বল শহরগুলোতে আধুনিকতার ছোঁয়া এসে লাগেনি। ওই ঘরে ঘরে স্মার্টফোন কিংবা ইন্টারনেটও এসে পৌঁছায়নি। ওই আপনারা কি বলেন যেন শপিং মল নাকি, ওইসবও তখন এসে পৌঁছায়। তখন গ্রামাঞ্চলের দিকে ওই যাত্রাপালা আর পাড়ার অ্যামেচার থিয়েটারের রমরমা বাজার ছিল। আর সন্ধ্যাবেলা না ওই জলসা বসতো, গাড়ির জলসা। এই সব কিছু মাঝখানেই ছিল হচ্ছে আমার বাবার সুনয়নী অপেরা। আচ্ছা, আপনারা কখনো কেউ ওই নদিয়া শান্তিপুরের কাছে হবিপুরে যে বাজারটা আছে ওখানে গেছেন? গেলে হয়তো দেখবেন ওই বাজারের একদম শেষ মাথায় একটা ছোট্ট দশকর্মার দোকান আছে। মা লক্ষ্মী, আমার বাবার দোকান। একটা রং চুরে যাওয়া ভাঙা সাইনবোর্ডে নামটা লেখা, আর ঠিক সাইনবোর্ডের ঠিক পাশে একটা গাঢ় হলুদ রঙের একটা সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডে বেশ লাল রঙে বড় বড় করে লেখা আছে সুনয়নী অপেরা। ওই দোকানঘরটাই ছিল আমার বাবার প্রাণ। না না, আমি দশকর্মার ব্যবসার কথা বলছি। ওই দোকান ঘরের ভিতরে একটা খুব সস্তার টেবিল আর 3-4টে চেয়ার ছিল। ওই নিয়েই গড়ে উঠেছিল আমার বাবার যাত্রা দলের গদি ঘর। কত দূর থেকে নায়কেরা আসতো যাত্রাপালার বায়না দিতে। মাঝে সাঝে ওই 2-4টে ডালারও জুটে যেত। এই তো এই আষাঢ় মাসের শুরুতেই তাদের আনাগোনাতে একদম গদি ঘর গম গম করে। ছোটোর থেকে তো এইসব দেখেই বড় হলাম। আর কখনাই বা কেন বলবো, আমাদের ঘরটা উঠেছিল ওই দোকান থেকে একদম পেছনে, দেড় কামরার একটা জানালা। জানি, যখন ওই দোকান ঘরের সামনে যেতাম না,
তখন বাবাকে দেখতাম যে দোকানগুলো একদম ফাঁকা, আর আমার বাবা ওই ফাঁকা ঘরে বসে গোপন করে যাত্রার গানগুলো গাইত। আহ, কি মায়াবী সুর সে গান। জুড়াইতে চায় কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যায়। জুড়াইতে চায় ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। মা গো মা গো, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। কোথা যাই সদা ভাবি কোথায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে তো সেইবার হাতিবিড়িয়া থেকে যাত্রাপালার বায়না আসে। তখন আমি খুবই ছোট, ওই যাত্রায় কোনো গান টান থাকলে বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেত। তো সেইবার ওটা বাবা আমাকে সঙ্গে করে নিয়ে গেছে। তখন ওদের ওই সুপারহিট একটা ঐতিহাসিক পালা চলছিল, নাম হ্যাঁ লাল পাঞ্চা, সুপার সাইক্লোরমা, চারদিক খোলা মঞ্চ, এইসব বলে সেই সময় ওই মাইকে প্রচার করা হতো। তো যাই, হাতিবিড়িয়া থেকে তো যাত্রাপালার বায়না আসে, সেখানে আমরা গেলাম। সন্ধ্যে নামতে না নামতে সে মানুষের ফল নামানো শুরু হয়ে গেল। যে দেখি তাকায় কালো কালো মাথা আর মাথা। তো আমি যথাযথ ওই কনসার্টের দল যেদিকে বসে ওখানটায় একদম কাপড় চাপা দিয়ে বেশ টিসুটি মেরে একদম বসে আছি। আর আমার ওই প্যান্ডেলের চারিদিকে সে বাদাম ভাজা সেজে পোষ পাই কি বলবো, যেদিকে তাকাই না কেন প্রত্যেকের হাতে একটা করে সেখান থেকে বাদাম বার করছে আর পরপর করে খাচ্ছে আর খাচ্ছে। বলতে আমার তখন খুব খেতে ইচ্ছা করছে, ইচ্ছা করলেই কথা আমার কে দেবে বাদাম। বাবা তখন ওইদিকে গ্রিন রুমে ব্যস্ত, আমার দিকে যে ফিরে তাকাবে সেই সময়টাই বা কোথায় থাকবে। আর আমার হাতেও যে কোনো পয়সা করি থাকবে সেও কোনো গালাই নেই। সে যাই, তো যাত্রা শুরু হলে আমার খিদের দেশটা একেবারে সক্ষম। কি অপূর্ব সে অভিনয়। একজন লম্বা করে ভদ্রলোক ওই দাও খার চরিত্রে অভিনয় করছে। আমার আজও না ওই কিছু ডায়লগ আচ্ছা আচ্ছা মনে আছে, জানেন যে ওই জায়গাটা যখন ওই ছবিকে নিয়ে গণপতি বেরিয়ে যাচ্ছে আর তখন দাও খা নিজেকে নিজেই বলে চলেছে, চলো এগিয়ে চলো দাও খা, রাজমহল রাজমহল, কি জানি কি আছে এই রাজমহলে, জীবনের জয় সূর্যালোক নাকি মৃত্যুর কালনী কসম। ওরো হে স্বাধীন বাংলা জাতীয় নিশান, একদিন তুমি সানন্দে আকাশে ওরো, জানি কাল হয়তো শত্রু এসে তোমাকে মাটি টেনে নামিয়ে দেবে, একদিন তুমি সানন্দে আকাশে ওরো। মিশে যাওয়ার আগে দিকদের থেকে বলো, বাংলার স্বাধীন মুঘল সম্রাট দাউদ খাঁ প্রাণ দিয়েছে তো মান দেয়নি না, মানে বলো না ব্যাপারটা ঠিক সেভাবে জমলো না। ওরা চলার ওঠানামা ওরকম প্রাণ ঢালা অভিনয় আমি 7 জন চেষ্টা করলেও পারো। এই অভিনয় ছিল আমার বাবার ধ্যান। আমার বাবা খুব চেয়েছিল জানেন, যাতে আমিও বড় হয়ে ওই চিকপুরে কোনো নামই দলে গিয়ে নিজের নামটা লেখাই। চাইলে কি আর সব হয়? আরে বাবা, অভিনয় তো রক্তে থাকলেই হলো না,
তার জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হয়, লেখাপড়া করতে হয়, এমনকি খুব করে অভ্যাসও করতে হয়। এই সমস্ত কথাটা আমার বাবা আমাকে বলতো। আর আমিও কিন্তু মনে প্রাণে সেসব বিশ্বাসও করতাম। জানেন, মিথ্যে বলবো না, আমারও না মনে মনে খুব ইচ্ছে ছিল যে আমি একজন অনেক অনেক পড়াশোনা করে উপায় হয়। 12-এ ওঠার পর আমার বাবা আমাকে ছেড়ে হারিয়ে গেল। হ্যাঁ, হারিয়ে গেল। অনেক খুঁজেছিলাম জানেন, এমনকি খবরের কাগজে বিজ্ঞাপনও দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয় না। আমি চোখে দেখেছি যে আমার মা ঠিক কত কষ্ট করে ওই 10 টাকার ব্যবসাটাকে চালাতে চেষ্টা করেছিল। আর মজার কথা কি জানেন, যখন ওই লাভ লোকসানের হিসাব শুরু হলো, তখন দেখা গেল যে লাভের খাতায় এতগুলো বছর ধরে কিছুই তেমন জমা পড়ে। ওদের দোকান করে ভাড়া বাকি হাতের দায় ব্যবসা বিক্রির হাত হল। মায়ের চোখে কালি ছিল, শরীরটাও ক্রমশ ভাঙতে লাগলো। দুবেলা দুটো ভালো করে খেতে পেতাম না জানি। আচ্ছা আপনারাই বলুন, এইভাবে কি বাঁচা যায়? বাঁচা যায় এইভাবে? হলেও ঠিক তাই। বাবা হারিয়ে যাওয়ার 1.5 বছরের মাথায় মাও দশকর্মার ব্যবসা আগেই লাটে হচ্ছে। মা চলে যাওয়ার পর ওই বাড়িটাও আমি বিক্রি করি। সেখান থেকে যে টাকা পেয়েছিলাম তাতে আজকে এই বাড়িটা ভাড়া নেওয়া, আর এই যে দেখছেন এই বহুরূপীর সমস্ত মুখোশ, পোশাক, মেকআপ, এই সমস্ত জ্ঞান। এইভাবেই শুরু হলো আমার বহুরূপীর জীবনযাত্রা। মাঝে মাঝে মনে হয় যে যদি উচ্চ মাধ্যমিকও ঠিক করে পাশ করতে পারতাম তাহলে হয়তো একটা চাকরি না। সেই সময় থেকে তো ওই চাকরির বাজারে প্রচণ্ড কম্পিটিশন লেগে গেছে। কি আর তাই ওই জন্য 7-5 না ভেবে এই বিষয়টাকেই বেছে নিয়েছে। হ্যাঁ, বিয়ে, এইসব বিয়ের চিন্তা ভাবনা বা সময় কোনোটাই আমার ছিল থেকে এই বেশ ভালো আছে বলুন। এই যে আমার একার ঘরে একা আমি, কে বোঝে কি না বোঝে, হায় আমি শুধু বুঝি আধারে ভুল করে, হায় ভালো মিছে খুঁজি মরুতে যায় কি দেখা, দিনে যায় একা একা একা। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো। এত বছর পর এইসব কথা তুলে তো সত্যি আজকে আর কোনো লাভ নেই, তাই না? না না, ওই বড় মাপের কোনো অভিনেতা আমি হতে পারিনি ঠিকই, এমনকি ওই পাড়ার সামান্য কোনো যাত্রা দলে গিয়ে নিজের নামটুকু লেখাতে পারি। অবশ্যই এখন যেটা করছে বহুরূপী সেজে মাধুপুরি করাটাকে কি সত্যি ওই অভিনয় বলে কে জানি। মাঝে মধ্যে তো আমার নিজেরই কেমন সংশয় হয়। এই বহুরূপী করতে করতে নিজের পিতৃদত্ত পদবীটাকেই কখন করতে বসেছিলাম, সবাই বলতে শুরু করলো নটবর বহুরূপী, আর আমিও সেটাই। মাঝে মাঝে খুব আক্ষেপ হয় জানে, যদি যদি বাবার ইচ্ছেটুকু আমি পূরণ করতে পারতাম তাহলে হয়তো ঘুষ কি যে হয়ে যায়
আজকে আমার সকাল থেকে খালি বাবার কথা মনে পড়ছে। কিন্তু আজকে তো বাবার জন্মদিন বা মৃত্যুদিন না, কেন বলুন তো সকাল থেকে শুধু বাবার কথাটাই দেখছিস। আমি ভাবলাম আজকে তোদের সঙ্গে এসে একটু গল্প করি, কিন্তু কোথায়? ও আপনাদের নিয়ে আরো একটা কথা বলে রাখি। এই যে দেখছেন, এই যে মুখোশ পোশাক যা কিছু দেখছেন, এই প্রত্যেকটা কিন্তু এক একটা নাম। এই নটবর বহু, এরা কেউ না কেউ প্রতিদিন আমার মধ্যে ঢুকে যায়, নাকি আমি এদের মধ্যে ঢুকেছি। কি জানি কোনটা সত্যি, হয়তো দুটোই সত্যি, আবার হয়তো কোনোটাই সত্যি নয়। তো এরকম তো হয়, বলুন, একটা মিথ্যের উপর আর একটা মিথ্যে চাপা পড়ে, তার উপর আরো একটা মিথ্যে চাপা পড়ে একটা বিশাল বড় মিথ্যের জন্ম নেয়। নিশ্চয়ই হয়, তা না হলে সেদিনকেই বা কেন? না না, শুধু সেদিনকে না, এর আগে বহুবার এই ঘটনার প্রমাণ পেয়েছি। ওই যে যেমন ধরুন, এই একটা এই যে বিড়িটা, এই বিড়িটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। তো কি হয়েছে, তো আপনাকে আমি ঘটনাটা একটু খুলে বলি, বুঝলেন? তো সেবার ওই পুজো কিংবা চড়ক পুজো কিছু একটা ছিল। আমি যথারী ওই শিব ঠাকুরের বেশ করে ওই তারকেশ্বর স্টেশনের সামনে দাঁড়িয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে একটা ওই লাল সুতোয় বাঁধা বিড়ি ধরেছি। তো যথারীতি বিড়িটা আমি ধরাচ্ছি, এমন সময় একটা বাচ্চা আমাকে বিড়ি ধরাতে দেখে নিয়ে ওকে তার মাকে বলে উঠলো, ও মা, ওই দেখো শিব ঠাকুর বিড়ি খাচ্ছে। আমি তো কথাটার সঙ্গে 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 হাত থেকে বিড়িটা ফেলে দিই। ও বাবা, ফেলে হবেটা কি? কতক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। ওই বাচ্চার মাটা আমাকে বিড়ি টানতে দেখে দিয়েছে। তো কি হলো কি, বাচ্চার মাটা সঙ্গে সঙ্গে বাচ্চাটার হাত ছেড়ে এসে আমাকে এসে ডাইরেক্ট বললো, এই যে শুনুন, আমি জানি এটা আপনার পেশা। হ্যাঁ, অনেকে হয়তো বলেন ওর উপর পেশাটা নাকি একটা লোকশিল্প, হতে পারে, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা। কিন্তু আর অন্যরকম পেশার সাথে এটাও একটা পেশা, সেদিক থেকে দেখতে গেলে এটা একটা সৎ পথে উপার্জনও বলা যেতে পারে। আর একটা কথা, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আপনি যখন কোনো বেদদেবী বেশ ধরে রাস্তায় দাঁড়াবেন সকলের সামনে, তখন দয়া করে অন্তত স্মোকটা করবেন না। তাকে এগোতে না আমাকে ধাক্কা লাগে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায়, মাথায় রাখতে কথাটা। ভদ্রমহিলার এই কথাগুলো শোনার পর থেকে আমি আর তারপর থেকে অন্তত বহুরূপে পেশে কোনো রকম স্মোক বা চা খাওয়া কিছুই খাই। কিন্তু কি জানেন, আমি ওই শেষের কথাগুলো না আজ পর্যন্ত মেনে উঠতে পারি। হ্যাঁ, স্মোক করলে না আঘাত লাগে, ইমোশনে আঘাত লাগে। আচ্ছা, উনি কখনো ওই চড়ক পুজো মেলায় গেছে? না, মানে উনি তো এই বাংলাদেশেই বড় হয়েছে। এই বাংলাদেশে শিব ঠাকুরকে নিয়ে যে কি সমস্ত ছড়া গান চলে, তা তিনি দিব্যি শুনেছেন এবং সে শুনেও উপভোগ করেছেন। আচ্ছা, উনি তো চড়ক পুজোর মেলাতে গেছিলেন, তো ওখানে ওই শিব ঠাকুরকে নিয়ে ওই গানটা শুনেছিলেন? মা আমার অন্নপূর্ণা, বাবা আমার সকলে কেমন অন্ন জোটে না, বাবা আমার সকলে কেমন অন্ন জোটে না, বাবা সিদ্ধি গাজার কাম জোটে না, সিদ্ধি গাজার কাম জোটে না, বাবা শ্মশানেতে হয় বিভোর, শ্মশানেতে হয় বিভোর, মা আমার পাগলিনী বাবা গাজা গো, মা আমার পাগলিনী বাবা গাজা গো, মা আমার পাগলিনী বাবা গাজা গো, মা আমার সত্যকে চুরি, মা আমার পাগলে পেপা চিনি ভিখারি গো, হরে মা আমার পাগলে পেপা চিনি ভিখারি, হরে মা পাগলে পেপা চিনি ভিখারি, বাবা রাত চিনি ভিখারি, বাবা কৈলাস জয় করি, হরে ভক্ত দিলে হরি বলে ঘরে দিলে হরি, আমার পাগলিনী বাবা গাজা গো, আমার পাগলিনী বাবা গাজা গো, আমার পাগলিনী বাবা গাজা গো। আচ্ছা, উনি
কখনো ওই বাগকালিনী তারকেশ্বর যাওয়ার পথে ভক্তদের দেখেছেন? না, সেখানে ভক্তরা যে সমস্ত বাবার নামে স্লোগান দেয় তাতে তো তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার কথা। ইমোশন, ইমোশন, সেন্টিমেন্ট, এইসব কথাগুলো না ওই শহরে মধ্যবিত্ত লোকেদের জন্য প্রযোজ্য, আমাদের মতো খেটে খাওয়া মানুষদের জন্য নয়। আমরা দিন আনি দিন খাই, কেউ খুশি হয়ে 10-5 টাকা হাতে গুঁজে দেয়, কেউ তো আবার আছে কপালে হাত থেকে মাফ করো বলে চলে যায়। এই তো সেদিনকে একটা গাড়ির সামনে গিয়ে আমি দাঁড়ালাম, তো বেশ বড় গাড়ি, গাড়ির ভেতর বসে থাকা ভদ্রলোকটা আমাকে দেখে কপালে হাত থেকে বলে মাফ করো। ব্যাস, আমারও গেল মাথা গরম হয়। আমিও তাকে বলে দিলাম, বলছি যখন আপনি ওই মন্দিরে গিয়ে মা কালীর সামনে পকেট থেকে হাসি মুখে 500-100 টাকা বের করে দেন তখন তো বেশ ভালো লাগে। এখন একটা স্বয়ং মানুষ মা কালী সেজে আপনার দরজায় এসে দাঁড়িয়েছে, ওই তাকে তো 5 টাকা মাদুর করে দিতে পারছেন না। তা বলছি আপনার নিজেকে ছোট বলে মনে হয় না? হ্যাঁ, কথাটা শোনার পর না লোকটা পাক্কা 20 সেকেন্ড আমার দিকে হা করে তাকিয়েছিল। তো ওই ক্রসিংটা ছেড়ে দিল, তার নাম বলে কি যে হতো তা ভগবানই জানে। হয়তো আমার গায়ে হাত তুলে বসলো। গরিব মানুষদের গায়ে, দুর্বল মানুষদের গায়ে হাত তুলে দেওয়া তো সব থেকে সহজ ব্যাপার, তাই না? কোথাও কিছু হয়েছে কি হয়নি, চলো দুর্বল মানুষকে মেরে দাও। কোথাও বাড়িতে ঝামেলা হচ্ছে, সেখানে একটা দুর্বল মানুষকে ডাকো, ডেকে তার গায়ে হাত তুলে দাও। এতে হাতের সুরটাও হয়, আবার নিজেকে বীর বলে প্রমাণও করা হয়। আর কত কত কি যে হয়, তাই আমাদের মধ্যে সাধারণ মানুষদের কোনো ধারণা নেই। তবে একটা কথাটা স্পষ্ট, ব্যাপারটা সমাজ থেকে এক প্রকার হারিয়ে যেতে শুরু করেছে। অনেকটা আবার ওই শহরে যাচ্ছে মফস্বল ছেলে কিনা বহুরূপী সেদিন রোজগার, তো সেখানেও তো খুব একটা অদল বদল হয়েছে বলে আমার মনে হয়। আমার দুঃখগুলো কাশ্মীরের মতো, আমার দুঃখগুলো কাশ্মীরের মতো গুটি গুটি পায়ে এগোতে পারি না। আমার দুঃখগুলো কাশ্মীরের মতো আমাকে ছাড়িয়ে এগোতে পারি না। আমার কষ্টগুলো তালিমের মতো জলের জমাটকে ভাঙতে পারি না। আমার দুঃখগুলো কাশ্মীরের মতো আমাকে ছাড়িয়ে এগোতে পারি না। আজ আর সেইভাবে শিব, দুর্গা, কালী কাউকেই তেমনভাবে দেখা যায়। তবে জানেন, এই কয়েক বছর হলো একটা নতুন ধারা শুরু হয়েছে। এই যে কোনো সামাজিক অনুষ্ঠান, মানে এই ধরুন বিয়ে বাড়ি বা জন্মদিন বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, এই সব জায়গায় বহুরূপীদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কি না মানুষজনকে এন্টারটেন করার জন্য। অবশ্য সেখানে ওই দুর্গা, কালী, শিব এইসব কাজের জন্য, সেখানে ওই মিকি মাউস, জোকার বা চার্লি চ্যাপলিন এই সমস্ত সেজে মানুষকে আনন্দ দিতে হবে। তো আমিও যথারীতি সেইখানে নাম লিখে ফেললাম, আর আমি কিনে নিলাম এই যে জোকার, মিকি মাউস, চার্লি চ্যাপলিনের পোশাক। ব্যাস, তার থেকে আমিও শুরু করলাম। ওই জোকার, মিকি মাউসের ওই অঙ্গভঙ্গিটা রপ্ত করতে না আমার খুব একটা বেশি সময় লাগেনি, বিশেষ করে। কিন্তু এই মানুষটার অঙ্গভঙ্গি রপ্ত করা এতটাও সহজ কাজ। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমি এই মানুষের অঙ্গভঙ্গি একদম ঠিকঠাকভাবে রপ্ত করতে পেরেছি। একদমই পারি। অবশ্য অনেকে আছেন যারা নিজেদের দাবি করেন যে তারা নাকি খুব ভালো করে রপ্ত করছে। তো নাকি সত্যি রপ্ত করতে পেরেছে কি জানি, আমার তো মনে হয়
কারণ এই মানুষটাকে নকল করা না এতটাও সহজ কাজ নয়, বিশ্বাস করুন। তো যাই হোক, প্রথম তো আমি চার্লি চ্যাপলিনের সম্পর্কে খুব একটা জানতাম না। তাই ওই আমাদের পাড়ায় ছোট পৌঁছায়ের দোকানে আমি ওই সাদা কালো টিভিতে চার্লি চ্যাপলিনের সিনেমা দেখে ওনার অঙ্গভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছি। তারপর মনে হলো যে না, আমাকে তো আরও কিছু জানতে হবে, শুধু এইটুকু জানলে তো আমার হবে না। তাই একটা লাইব্রেরি থেকে একটা বই জোগাড় করি। এই যে আমি চার্লি চ্যাপলিন। কি বলবো, মানুষের সম্পর্কে পড়াশোনা করলাম না, তখন এই বন্ধুটি সম্পর্কে যে আমার ধারণা ছিল এত বছরে, তার সম্পূর্ণভাবে ভেঙে গেল। মানুষের সম্পর্কে ধারণাটাও খুব পাল্টে গেল। একটা মানুষ কত কষ্ট করে, কত বঞ্চনা সহ্য করে, শুধুমাত্র অভিনয়ের জোরে আজ কোথা থেকে কোথায় এসে পৌঁছেছে। আমি শিব, দুর্গা, কালী, বাধা কত যে বিকৃতিটা বেরিয়ে আসতে পারি। আমি ভাবতে পারলাম যে পৃথিবীতে আরো আরো অনেক কিছু ভাবা যায়। আমার জীবনটাই একেবারে বদলে গেল। আমার দিকে তাকিয়ে আছিস না? খুব রাগ হয়েছে না? সত্যি রাগ তো হওয়ারই কথা। কতদিন হয়ে গেল বলতো তোকে নিয়ে বেরোনো হয়। এই দেখ দেখ এখনো ডাক্তার রয়েছে। আরে ভাবতে পারছিস তোর জন্য আমাকে গুলি খেতে পারছিল? না না না, সত্যিকারের গুলি নয়। আচ্ছা, আপনাদের বাবা আমি ঘটনাটা একটু খুলে বলি। হ্যাঁ, হয়েছে কি, কয়েক বছর আগের তো আমাদের এখানে একটা মেলা বসেছে। তো আমি ভাবলাম যে রাক্ষস সেজে আমি বাচ্চাদের একটু আনন্দ। আমি ভাবলেই পারি, আমি যে রাক্ষস সেজে মেলায় গেলাম, বাচ্চারা আমাকে দেখে একটু কান্নাকাটি ছুড়ে দিল। তো আমি যদি ভাবছি যে এবার এখান থেকে মানে কেটে পড়বো, অন্য সময় একটা বাচ্চা ছিল, ওই 12-13 বছর বয়স হবে। ছেলেটা হঠাৎ করে বেলুন ফাটানোর বন্দুক দিয়ে সোজা টিপ করে বসে আমার এই কপালে। উড়ে বাপরে বাপ! এবারে কাটতো জুড়ে হবেটা কি অত জুড়ে লেগেছিল জানেন তো। আমি না বেশ বুঝতে পারছি যে আমার চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কি আর হবে, ওইদিকে মেলায় তো হয়তো হইচই লেগে গেল। আর ওইদিকে বাচ্চাটার বাবা মা আমার শুশ্রূষা একদম দৌড়ে ছুটতে, বাচ্চাটা কত গম্ভীর মতন অবাক হয়ে হা করে দাঁড়িয়েছিল। তাই তারপর থেকে আমি ঠিক করি যে আর চাই সাজি না কেন, রাক্ষস সাজা একেবারে বন্ধ। জানিস তুই আর আমি যদি রাক্ষসের সাজি, সেটা সম্পূর্ণভাবে, কিন্তু মানুষ তারা তো রাক্ষসকে ভয় পায়। আর সে যে নকল রাক্ষস নয়, সে যে আসল রাক্ষস। সে আমাদের চারপাশেই থাকে, আমাদের আত্মীয় স্বজনের বেশি, আমাদের ভালো মানুষের বেশি, আমাদের সাহায্যকারীর বেশি, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের হাতে ওই লোক, দাঁত সবকিছুই ভদ্র মানুষের পোশাকে না লুকিয়ে রেখেছে। কখন যে তারা সুযোগ বুঝে তিল তিল করে আমাদেরকে শেষ করে দেবে তা আমরা ধরতেও পারবো না, বুঝতেও পারবো না। তাদের হাতে সব সময় একটা বন্দুক তাক করে রেখেছে আমাদের। সেই বন্দুক থেকে একটা গুলি আমাদের দিকে ছুটে আসবে, তা আমরা ধরতেও পারবো না। জানেন জানেন, আমারও না খুব মাঝে মাঝে মনে হয় যদি যদি আমাদের হাতেও একটা করে বন্দুক থাকতো, আর ওই বন্দুকটা যদি ওই রাক্ষসের দিকে তাক করে রাখতে পারতাম, তাহলে হয়তো আমাকে দেশদ্রোহী বলে জেলে ভরা হতো, আর নয়তো ওই গুন্ডা লাগিয়ে আমার বাড়ি ভাঙচুর করা হতো, আর নয়তো আমাকে জ্বালিয়ে সম্পর্কে কথা বলে ফেললাম। তো কেউ শুনে ফেললো না তো।
বা ক্ষতি কি? এই যা অবস্থাতে আছে, আর কিছু ভালো অবস্থা আমার জন্য অপেক্ষা করছে বলুন? দেখেছেন কখন এসেছি আর কি কথা বলা শুরু করছে, আর কোথায় এসে আমি এখন দাঁড়িয়েছি। কি জানি হয়েছে না, মানে একটার পর একটা অন্য কথা বলে চলেছি। আসলে কি বলুন তো, এই গত পরশু থেকে না আমার মাথাটা একেবারে কাজ করছে। তবে তবে আমার কিন্তু কোনো দোষ নেই, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই, সব দোষ এই ছবিটা। ওই বলতে হয়ে আসা ছবিটা দেখেছেন দেখেছেন আমি আবার আগের কথা পরের কথা আগে, কি সব বলছেন? আচ্ছা আপনাদের বলবো আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, হয়েছেটা কি, পরশু আমি ওই কালীঘাট যাবো বলে বেরিয়েছি। স্টেশনে গিয়ে পৌঁছাতে বেশ শুনেছি যে ট্রেনের কোনো গন্ডগোল আছে, তার জন্য ট্রেন আসতে একটু দেরি করবে। তো যথারীতি আমি ওই অনেকক্ষণ অপেক্ষা করবো না, বিরক্ত হয়ে একটা টাউনের ট্রেনে উঠে পড়ি। তা আমি যথারীতি ভেবেছিলাম যে শিবপুরালে কিংবা ওই চারঘাটে নেমে যাবো। তো তার কোনো হবে ট্রেনে ওঠার পর জানতে পারলাম যে ট্রেনটা হচ্ছে গ্যালোকে নিয়ে কোথাও থামবে না, সেই সময় থামবে গিয়ে হচ্ছে নৈহাটি। বেশ নৈহাটিতেই নামলাম। ওই নৈহাটি স্টেশনটা আশেপাশটা না বেশ শহরে সেখানে আপনাকে খুব একটা পাত্তাও দেবে। তাই আমি ভাবলাম যে একটু হেঁটে যদি একটু ভেতরের দিকে যাওয়া যায়। তো আমি হাঁটতে হাঁটতে যে জায়গায় এসে পৌঁছালাম, জায়গাটা বেশ একটু মফস্বল দেখাচ্ছে। বেশ জলা জমি, একটা খেলার মাঠ, 3-4টে বাড়ি ছিল। তো আমি যখন এ বাড়ি থেকে সে বাড়ি, সে বাড়ি থেকে ওই বাড়ি ঘুরে মাধুগুড়ি করতে করতে হঠাৎ আমার চোখ গিয়ে পড়লে একটা বাড়ি, ইটের দেওয়া, প্লাস্টার করা নেই, সামনে বেশ অনেকটা জমি, তাতে বেশ কিছু সবজি চাষ করা আছে। আর বাড়ির পেছনে অনেক ফলের দোকান, ফলের গাছ। তো আমি যথারীতি বাড়িতে গেটটা খুলে ঢোকাতেই দেখলাম একজন মহিলা আমাকে দেখে সামনে এগিয়ে আসে। হয়তো আমাকে ভেতর থেকে দেখতে পেয়েছে বলেই এসেছে। তো যাই হোক, তো মহিলাটা না ওই স্মৃতিশূন্য, হাতে তেমন শাখা পলা কিছুই নেই, আর পরনে সাদা শাড়ি, অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে মহিলাটা বিধবা। তো আমি যথারীতি ওই মহিলার কাছে গিয়ে বললাম, মা আমাকে জল দেবে না, বেশটা করছি। মহিলাটা আমার কথা শুনে কোনো উত্তর দিল না, আমাকে এক দৃষ্টিতে অবাক হয়ে দেখতে লাগলো। তা আমি বেশ অস্বস্তি বোধ করলাম। তো আমি আবার তাকে বললাম, আসলে তারপর আমাকে সে বললো, বাড়িতে আসে অতিথিকে শুধু জল দেয় কি করে বলো, তুমি ভেতরে এসে বসো, কাল রাতে একটু পায়েস করেছিলেন, এবং পায়েসটা খেয়ে তারপর জল। যথারীতি মহিলাটা আমাকে ভেতরে নিয়ে গেল। আর বিশেষ করে আমিও না বারণ করতে পারিনি, কেন জানি না বারণ করতে পারলাম না। আর মহিলাটা কোনো আমার বেশ চেনা লাগছে। মহিলাটা আমাকে একটা কাঠের চেয়ারে বসতে দেবে, বসার ঘর। গরিব মানুষের যে বসার ঘর হয়, ঘরের এক কোণে একটা কাঠের খাট পাতা, সেখানে রাত্রের বিছনা করা আছে রাত্রে শোয়ার জন্য, যেরকম গোছানো হয়। তা আমি যথারীতি বসে এদিক ওদিক সেদিক দেখতে দেখতে হঠাৎ কিছু আমার একটা টেবিলের উপরে একটা জলের বোতল, কিছু ওষুধ ছড়ানো ছেটানো আর কিছু উঠে মাখার ক্রিম ঝুঁকিয়ে ঝিঁকিয়ে রাখা। টেবিলের ওপরে একটা ছবি বন্ধ হয়ে এসেছে। ছবিটা কিন্তু তাকে 3 জনের একদম স্পষ্ট। তার যদি বেশ কৌতূহল ভেবে ছবিটির সামনে গিয়ে দাঁড়াতে দেখলাম, কি কাকে দেখছি? বাঁদিকের মহিলাটা তো এই মহিলার কম বয়সের ছবি। তার মানে
যাত্রা অভিনেত্রী নীলাঞ্জনা। হ্যাঁ হ্যাঁ, এই মহিলাটাকে আমি বেশ কয়েকবার আমার বাবার যাত্রার গদি ঘরে দেখেছিলাম। এমনকি ওই মা বাবার শোয়ার ঘর থেকে মাঝ রাতে বেশ চাপা বেলায় ঝগড়ার আওয়াজ শুনতে পেতাম। আর সেখানে এই মহিলার নামটাও তো আমি শুনেছিলাম। কিন্তু এই মহিলাটার পাশে পীতাম্বর অধিকারী কি করছে? আমার বাবা বাচ্চাটাই থাকে। তার মানে এই সেই কারণ আমার বাবা হারিয়ে যাওয়ার পিছনে এই সেই কারণ। আমার মাথার মধ্যে অমৃতভাবে করার চলতে শুরু করেছে। এত বছরের নামে অঙ্ক যেন কিভাবে একটার পর একটা মিলে যেতে শুরু করেছে। এতগুলো জব কিভাবে আস্তে 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 সারতে শুরু করেছে। আমি ওখানে এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটতে বেরিয়ে এসে একটা ওই অটো ধরলাম। অটো ধরে আমি সোজা ভাবতে ভাবতে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, মহিলা ফিরে এসে আমার খোঁজ করেছিল? হয় না। আসলে আসলে সবাই তো জানে পীতাম্বর অধিকারীর সঙ্গে আমার মুখের কতটা মিল। এই তো এই কবিপুরের বাজারে গিয়ে দাঁড়ালে যে কোনো পুরনো লোক আজকেও আমাকে দেখে বলে দেবে যে এই হচ্ছে পীতাম্বর অধিকারীর একমাত্র ছেলে। ওই মহিলাটাও মনে হয় আমাকে দেখে সেই যুবক পীতাম্বর অধিকারীকে খুঁজে পেয়েছিল। তা না হলে একজন অচেনা মানুষকে কেনই বা কেউ ওই জল খাওয়ার নাম করে মিষ্টি পায়েস খাওয়াতে যাবে বলুন তো? না, ওই বাচ্চাটার সঙ্গে আমার সেদিন দেখা হয়। তবে জানেন, বাচ্চাটাকে দেখি না আমার ওই মেলায় 12-13 বছরের বাচ্চাটার কথা খুব করে মনে পড়ছে। সে বাচ্চাও কিন্তু আমার বাচ্চা না, সে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, 20-22 বছর তো হয়েই গেছে। তার সেদিনকেই তো তাকে দেখলাম স্টেশন। না, আমি আড়াল থেকে দেখেছিলাম তার হাঁটা চলা, ঘাড় ঘুরিয়ে তাকানো সব কিছুতে যেন আমি পীতাম্বর অধিকারীকে খুঁজে পাচ্ছিলাম। পরে অবশ্য আমি ওদের পাড়ায় গিয়ে একটা চায়ের দোকানে খোঁজ খবর নিয়েছিলাম। আর খোঁজ খবর নিতে গিয়ে আমার ধারণা একেবারে স্পষ্ট। হ্যাঁ, ওই মহিলাই যাত্রা অভিনেত্রী নীলাঞ্জনা। কোন এক দলের আধিকারিকের সঙ্গে পালিয়ে এসে বিয়ে করছে। 9 বছর হলো তার স্বামী মারা গেছে। হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকু সে পায়নি। মনে ওহরে আরেকজন বসে বসে আবার সে ছবি খাত নষ্ট করে কুঞ্জনা সে ছবি খাত নষ্ট করে কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জন জানো না, তোমার ঘরে বসত করে জানি না একটা মানুষের ভেতর কখন আর একটা মানুষ ঢুকে পড়ে, সত্যি জানি না। চিন্তা আমি এতটা ভুল করলাম। বছর ধরে মানুষটা আমাদের সঙ্গে থাকলেও মানুষটাকে আমি চিনতে পারলাম না। আমি ওদের দুজনকে কাউকে ছাড়বো না। ওরা আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমি ওদের কাউকে ছাড়বো না। সেই জন্য তো কালকে বাড়ি ফিরে প্রথমে আমি ফোন করলাম ওই বঙ্কা নাকি ট্যারা বঙ্কা নামকেও আসতে একটা পান বিয়ের দোকান চালায় বটে, কিন্তু সবাই জানে ওর চোরামালের কারবার আছে। ওই বিদেশি ঘড়ি, মোবাইল ফোন আর ওই কি পিস্তল, রিভলভার এইসব নাকি ভাড়া দেয়।
হ্যাঁ বৌরুবি নয়, বলছিলাম তোমার সঙ্গে আমার খুব একটা দরকার ছিল, খুব প্রাইভেট। না না টাকা পয়সা চাইছি না, তোমাকে আমার একটা সাহায্য, একটা রিভলভার জোগাড় করে দিতে হবে। না 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 নকল নয়, আসল রিভলভার। কত টাকা আমি কোথায় পাবো? না না তাছাড়া আমার আমার রিভলভারটা এক বেলার জন্য লাগবে, সকালে নেবো, বিকালে আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ গুলি গুলি লাগবে দুটো। হ্যাঁ কত? জানো বলো, ওটাই আমার একদিনের রোজগার। আচ্ছা ঠিক আছে, 150 কখন যাবো? সন্ধ্যেবেলা? এখন তো সন্ধ্যে হয়ে এসেছে, এখন যাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি চারদিক দেখেই যাবো। হ্যাঁ রাখছি। হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কে বল, আমি কখনো দেখিসনি? হ্যাঁ হ্যাঁ আমি রিভলভার ভাড়া করেছি, তাতে দুটো গুলি থাকবে। খুন করবো, হ্যাঁ হ্যাঁ আমি খুন করবো, খুন। হাঁ করে তাকিয়ে থাকা না, কিচ্ছু নেই। কেন মারবো বলতে পারবে? ওরা তো কোনো দোষ করেনি। যদি সত্যি কেউ করে থাকে তাহলে তো ওই পীতাম্বর অধিকারী। আমার যদি মারতে হয় আমি তাকে মারবো। কেন শুধু শুধু আমি মারবো? কেন? একটা মানুষ আমাদের সঙ্গে থাকলেও একটা মুখোশ করে, তারপর সেই মুখোশটা অনায়াসে ছুঁড়ে ফেলে আর একটা সংসারে চলে গেলে কিভাবে, তাই না বলুন? বুঝতেও পারলাম না। আমরা পুরুষটুকুই পেয়েছি, অন্ধকার ছড়া আমরা একটু পাইনি। তাকে এখন কোথায় পাবো? এখন যদি আমি চাইও তাকে সামনে দাঁড় করে আমি জিজ্ঞাসা করতে পারবো না যে কেন কেন সে এরকম করলো, কেন সে একসঙ্গে দুখানা পরিবার নষ্ট করে দিল, কেন কেন? সত্যি আমার কিছু করার নেই। পীতাম্বর অধিকারী সত্যি সত্যি হারিয়ে গেছে। আমি নটবার বলছি না, আমি এখনো বাড়ির থেকে বেরোই বলছিলাম। শোনো না, আমার না ওই রিভলভারটা কোনো দরকার না, ঠিক ভয় নয়,
পরে সব দেখা হলে সব কিছু বলি, কিছু মনে করো না। হ্যাঁ আমি রিভলভারটা নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ আমি দেখা হলে সব সব এখন এখন जीवन संगीत कल भी कोई दोहराएगा, ये मेरे गीत जीवन संगीत कल भी कोई दोहराएगा। जग को हंसाने बहरूपिया रूप बदल के आएगा। लड़के यहीं लड़के यहाँ, इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम है वही हम है जहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा